ওই তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরার কেসের সঙ্গে লিঙ্ক এবং 58টা রিট পিটিশনের মধ্যে এই 536/2012 সায়েন্স একটা আছে এবং বর্তমান রাজ্য সরকার তাদেরকে টার্মিনেশন করার জন্য সুকস নোটিশ করছে। এটাও আবার জামাই আডারে উপ অধিকর্তা অফিসের গাড়ি নিয়ে ওনাদের বাড়ির ঠিকানায় ওনাদের টার্মিনেশনের যে কপিটা তুলে দেয়। সকল জবাব দেওয়ার জন্য জানি, সব কিছু জানি। আমাদের বেলায় কোথায়? প্রশ্ন হলো এই জায়গাতে, যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেস চলছিল, রাজ্যের বহুল প্রচারিত একটা পত্রিকায় যাদের নামে চ্যালেঞ্জ হয়েছিল তাদের জন্য কিন্তু নোটিশ করেছিল হাইকোর্ট। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকেও নোটিশ হয়েছিল। আমার কাছে তো আসেনি, আমার কাছে তো আসেনি। কারোর কাছে আসে কিনা জানি না। শুধুমাত্র 462 জন, এটাও একজন নামে বল, দুইবার 161 জন হওয়ার কথা। এখন প্রশ্ন হলো, একটা কমলার, এক বস্তা কমলার মধ্যে 2টা কমলা যদি নষ্ট থাকে, সব কমলা কি নষ্ট? এটাও তো প্রমাণ করতে হবে কোন কমলাগুলি নষ্ট এবং পরবর্তীকালে কি করতে হয়। সেটা তো যারা প্রশাসনে আসছিল তারা জানার কথা ছিল, আমার না। কারণ আমি প্রশাসনে কেউ না, আমি একমাত্র কর্মচারী, শিক্ষক ছিলাম। আমি জানিও না কেস যে চলছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, আমি জানিও না, কারণ আমাকে নোটিশ করা হয়নি। এবং হঠাৎ করে একদিন শুনলাম, যেদিন স্কুল বন্ধ, 7 মে 2014 ত্রিপুরা হাইকোর্টের একটা রায়ে সবার চাকরি বাতিল। সবার চাকরি কিন্তু বাতিল না। ওই দিন রাজ্যের যে প্রখ্যাত উকিল যিনি আমাদের বিপক্ষে ছিলেন, উনি নিজের পক্ষে নিজেই বক্তব্য করেছিল, যাদের নামে চ্যালেঞ্জ করা হয়েছে আমরা, তারা বাতিল। কিন্তু উনি ভুলে করে বলেছেন বেকাররা বলে। প্রথম উনি বলছিল আমরা যাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলাম তাদের চাকরি বাতিল, পরে হঠাৎ করে উনি বলে দেয় বেকাররা। আমি জানি না এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, থাকলে থাকতেও পারে। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হলো, 3টা ভুল নিয়ে যারা চাকরি থাকতে পারে আর আমাদের একটা ভুলে তকমা দিয়ে চাকরি থেকে যদি তাড়িয়ে দেয়, এটা কি মাতৃসুলভ আচরণ না মাতৃসুলভ আচরণ? প্রশ্ন পাবো, এটার বিচার কই পাবো আমরা? কোথায় পাবো বিচার? বিচারের নামে অবিচার। এবং তৎকালীন রাজ্য সরকার যদি দীপক গুপ্তার জাজমেন্টে, আমি বলবো যদি একটু স্ক্রুটিনি করত, ব্যাপারটা এই জায়গার আসার কথা ছিল না। কারণ ওইখানে 2 ধরনের কেস ছিল, যেটা দীপক গুপ্তার জাজমেন্টের 130 পাতায় উল্লেখ। এখানে 2 ধরনের কেস, একটা হলো রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়, আর একটা সিলেকশন প্রসেসকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়। এবং 127 নম্বর পেরাতে বারবার আমরা বলি, ওইখানে যাদের নামে শুধুমাত্র রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল তারা এই জাজমেন্টের আন্ডারে পড়বে, বাকিরা না। আমি বলবো, আমার বক্তব্যে কেউ মনে যদি আঘাত লাগে থাকে, কিন্তু কিছু করার নেই, সেটাও আমি পরে আসবো। আমি 122 নম্বরের পর দ্য ফিউচার শব্দটা কিন্তু উল্লেখ আছে দীপক গুপ্তার জাজমেন্টে। আপনারা ঠিকভাবে জাজমেন্টটা দেখুন, ওইখানের মধ্যে লেখা আছে 122 প্যারার পর 123 প্যারার আগে 122 এবং 123-এর মাঝখানে ফিউচার। আমি এটা জানি না, কারণ আমি কোনো উকিল না, আমি কোনো জাজও না, আমি কারণ সেই রকম অভিজ্ঞতা আমার নেই। তবে যদি ওইটাকে নিয়ে একটু মূল্যায়ন করা হয়তো ওই সময়ে, তাহলে কিন্তু হয়তো বা কিছু একটা হয়ে যেত আমাদের। কারণ ফিউচার কি বুঝাইতে চাইছেন আমি বুঝি না। 125 প্যারা নিয়ে চাকরি চলে যাওয়ার পর যারা ট্যাগ পরীক্ষার মাধ্যমে আবার চাকরিতে যোগ করে, 5 সার্ভিস কাউন্ট সহ সিনিয়রিটি এবং পেনশন যদি থাকতে পারে, তো এই চাকরির অবৈধতা কোথায়? যদি প্রশ্ন করি আমি, 125কে যদি মান্যতা দেয়, 127কে দিবে না কেন?
প্রশ্নটা এই জায়গাতে 125 নম্বরের উল্লেখ আছে পরবর্তীকালে যারা চাকরিতে নিযুক্ত হবে তাদেরকে পূর্বের যে চাকরি সার্ভিস দেন সেটা কাউন্ট হবে, সিনিয়রিটি থাকবে, পেনশন বেনিফিট থাকবে। সার্ভিস রুল অনুসারে চাকরি যদি বাতিল হয়ে যায় এটা কাউন্ট হবে কি করে? তার মানে ফিউচার শব্দের মধ্যে কি আসিল সেটা বলা কি আমরার অপরাধ? সেটা কি অন্যায়? দোষটা কার ছিল? আমি রামকেও বলবো না, শ্যামকেও বলবো না, কারণ এত কাজেও আমরা অনেক সময় কাব্য নিয়ে মূল্যায়ন করতে হয়। মহাভারত যখন চলছিল দুর্যোধনের পক্ষেরাও ছিল, পঞ্চপাণ্ডবের পক্ষেও ছিল। মহাভারত যুদ্ধ যদি ঠিকভাবে বিচার হয়তো রেজাল্ট অন্যরকম থাকতে পারত, কারণ একালব্যকে যদি গুরু দক্ষিণা দ্রোণাচার্য না চাইতেন মহাভারতের যুদ্ধ কিন্তু একটু অন্যরকম থাকতে পারত। আমাদের জন্ম কিন্তু একালব্যের মতো, আমরা পঞ্চপাণ্ডবের পক্ষেও না, দুর্যোধনের পক্ষেও না, কারণ ওই একালব্যকেও বিনা গুরু শিক্ষায় দক্ষিণা চাওয়া হয়েছিল। একালব্য কারোর কাছে কিন্তু গুরু শিক্ষা গ্রহণ করেনি, করেছিল? কেউ প্রমাণ দিতে পারবে মহাভারতে? কিন্তু ষড়যন্ত্র করে একালব্য যদি যুদ্ধে অংশগ্রহণ করে অর্জুনের কিন্তু বিপদ থাকতো, এটা আমরা জানি। আগে ভাগেই একালব্যকে গুরু দক্ষিণা চেয়ে যে একে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা চেয়ে নেয়। আমাদের দশাও ঠিক সেই, বুঝতে হবে। এই জন্য আমি বলি রাজনীতি চক্রান্তের শিকার আনছা নাই, ও জায়গায় রাজনৈতিক চক্রান্ত শিকার করুন। তাই তো 5, 6, 7 নাজি, 9 নাজি, 10 নাজি, 11 নাজি, 12 নাজি, 13, 14 নাজি সাবো বুঝে বাং আঙাবো বারবার বুঝিরি সানা নাইয়া অঙ্গভঙ্গও বুঝিরি। অর্থনৈতিকভাবে আক্রমণ খানি একদিকে শিক্ষা দীক্ষাতেই আক্রমণ খানি আবার লক্ষ্য দङ জায়গা আপাদিनो जोङो চক্রান্ত খাই পুজানো ময়দান থেকে নরিরি হকা। কারণ जोंनो 1980 सननि सिगां बा 70नि दशकआव सिनि बर' गामसायाव बाहायदोंमोन अर्थनैतिक स्टेटास, दाबो बाहाय जों खाय सकायता सिनि बिसिङाव डाक्टार रोंखा, इन्जिनियार रोंखा, अफिसार रोंखा, केनकबा फ्रिक रोंखा बाहायकेबा एकमात्र लेखापড়া दङ। लेखापড়া खायनायनि हिंखाय पूजा दरकार तामो रां फैसा नांगौ, रां फैसा करिखा जों लेखापড়া खायनाया लेखापড়াनो डाइरेक्टली अटैक खाया राङो अटैक खायतां काबोटायबो 2 धरনের रोंगौ। একদিকে রাজনীতিবো নঙ্গ কোনো গোসল নাই, একদিকে হিংকা লেখাপড়াতেই কোনো গোসল নাই। একটা জাতির ধ্বংস খায়ের না হিংকায় শিক্ষা হিংকার দিন সবচেয়ে বেশি অস্ত্র কাহাল। আবার কিন্তু নেলসন ম্যান্ডেলা সাইকেল মতন শিক্ষা আছে যতন সাই অস্ত্র রাখ নয়। এই জন্য নেলসন ম্যান্ডেলা বলেছিল এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। স্কুলগুলির অবস্থা শিক্ষক নেই, ছাত্রও এখন খালি হবে, থাকবে কে গরু হয়তো ছাগল এডিশনের স্কুলগুলির মধ্যে। কারণ অলরেডি 255টা স্কুল সিঙ্গেল টিচার। এই শিক্ষাবর্ষে যদি শিক্ষা চালু হয় 800 স্কুল সিঙ্গেল টিচার হয়ে যাবে। সিঙ্গেল টিচার দিয়ে কি স্কুল চলে? এবং যে সমস্ত স্কুলগুলি এখন হায়ার সেকেন্ডারি সেগুলি আস্তে আস্তে হয়তো বা ডিমোশন হবে, কারণ ওই সমস্ত স্কুলগুলিতে 10,323 শিক্ষকরা ছিল। 10,323 শিক্ষকরা এখন টার্মিনেট বিনা কারণে ওই স্কুলও আস্তে আস্তে শিক্ষা দপ্তর থেকে টার্মিনেট হয়ে যাবে। গভীর চক্রান্তের শিকার, বুঝতে হবে। যাই হোক, আমি বলবো ওই 2015-16-তে যাদেরকে হেডমাস্টার হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা আইএস হিসাবে রাজ্য শিক্ষা দপ্তর থেকে নিযুক্তি করা হয়েছিল তাদের কি ছিল? 6 মাসের ট্রেনিং, 1 বছরের হয়তো বা ট্রেনিং। এনসিটি গাইডলাইন অনুসারে কি হেডমাস্টার হওয়ার জন্য বিএড আছে, বিএ 6 মাসের ট্রেনিং দিয়ে হেডমাস্টার আর ওনার অধীনস্থ কর্মচারী 2 বছরের বিএড।
হেডমাস্টারের 6 মাস, আর তার অধীনস্থ কর্মচারী 2 বছর। কোন ধরনের মহাভারত? কে তৈরি করেছে এই মহাভারত? তাদেরকে সংশোধন করতে হবে আমাদের। এই জন্যই বলি, আসুন, আপনাদের বই কিসের? আলোচনায় আসুন, ত্রিপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক হোক, আসুন আলোচনা করব। আমরা আমাদের যুক্তি সাপেক্ষে আমাদের দাবিগুলি তুলে ধরব। আপনারা কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারে সেই ব্যবস্থা আপনারা করুন। তার জন্য আপনারা দর কোথায়? এখন বলছেন কোনো নির্দিষ্ট একটা পার্টি অফিস থেকে নাকি আমাদের খাদ্যের জোগাড় করা হয়। কি মূর্খের বক্তব্য! আরে রিক্সা শ্রমিক আমাদেরকে খাওয়ার যোগান দিয়ে যাচ্ছে। লজ্জা হয় আমাদের শিক্ষক হিসাবে। মানবিকতা বুট তাদের কোথায়? আমরা বলেছেন বলে রিক্সাওয়ালা মানবিকতার পরিচয় দিয়েছেন ওনারা। যদি সবকা সাথ সবকা বিকাশ করতে চান, সবারই করতে হবে। রাম সাম বিচার করলে হবে না। আমরা রামকেও চিনি না, সামকেও আমরা চিনি না। আমরা চিনি আমাদের চাকরির জন্য আমরা এখানে এসেছি। আমরা কে গেরুয়া, কে লাল, কে হলুদ, কে সবুজ, কে সাদা, কে নীল, কে কালা, আমরা জানি না। আমরা এইখানে আমাদের চাকরির জন্য। আপনারা চাকরির ব্যবস্থা করুন, কারণ এই চাকরি চলে যাওয়ার পিছনে আমাদের কোনো দোষ ছিল না। দোষ যদি প্রমাণ করতে পারেন, এক্ষুনি আমরা এই ধর্ণা মঞ্চ তুলে নেব এবং মাথা পেটে বাড়ি চলে যাব। আমরা এখন 1 মিনিটের সময় আমাদের দোষ যদি প্রমাণ করে দিতে পারেন, আমরা এক্ষণ উঠে চলে যাব। আর দোষ যদি প্রমাণ করতে না পারেন, 100 দিন কি 1 বছর বসে থাকবো এখানে। কিন্তু ততদিন না পর্যন্ত দাবি ফিরিয়ে না দেন, ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। কেউ বাধা সৃষ্টি করবে না। কেউ যদি সামনে দিয়ে জয় শ্রীরাম বললে কি আমরা গাবড়িয়ে যাবো? রামের পরিবর্তে কি বলতে হয় আমরাও জানি। রামের পরিবর্তে না কি নিতে হয় আমরাও জানি। সবাই এক ধরনের রাম বলবে না, সামও বলবে। আমাদের মধ্যেও কেউ আছে রাম বলবে। আমি বলবো লক্ষণ, আরেকজন বলবে কি রাবণ। যা খুশি তাই বলবো আমরা। তোমরাও বলবো তোমার মতো, আমরাও বলবো আমার মতো, যা খুশি। এখানে রাম সামের বিচার না, দাবির জন্য সেটাকে মানতে হবে। কারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করতেই পারি। সেটা আমাদের সাংবিধানিক অধিকার। রাজনীতির ফিলোসফি যার যার, ভারতবর্ষের সব রাজ্যের মানুষে, ভারতবর্ষের সব জনগণ রাজনীতি করে যার যার ফিলোসফি নিয়ে। আমিও আমার ফিলোসফি নিয়ে আমি রাজনীতি করি। সেটা কাউকে বলতে হবে না। বুটের বাক্সে আমার রাজনীতির ফিলোসফির পরিচয় আমি দেই। সেটা আমার গোপনীয়তার বিষয়, আমার সাংবিধানিক অধিকার। কে হরণ করবে সেটা? সেটা হরণ করার ক্ষমতা কারোর নেই। কারণ সেটা আমাদের ভারতের সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছে। আমি বলবো, আপনারা আপনাদের যে বক্তব্য, যে প্রতিশ্রুতিগুলি আবার স্মরণ করুন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? 1 থেকে 2 মাসের মধ্যে সমস্যার সমাধান নাকি পরীক্ষা দেওয়া। আরে আমাদের যে ছাত্র, তারাই তো টেট দিয়ে হয়তো চাকরি পেয়ে গেছে। এই ছাত্রই কি আবার তার শিক্ষকের পরীক্ষা নিবে? কোন দেশের যুক্তি? আপনি আপনার যুক্তি সাপেক্ষে আপনাকে প্রমাণ দেন। আমাদের পরীক্ষা দেওয়ার সমস্যা সমাধানের কথার মধ্যে কি পরীক্ষার কথা ছিল? সেখানে তো পরীক্ষার কোনো কথা ছিল না। সমস্যার সমাধান মানে কি? যা ছিল সেটা আইন মেনে, সংবিধান মেনে সংশোধন করে সমস্যার সমাধান করবে। তার মধ্যে আবার পরীক্ষা আসলো কোথায়? আমরা পরীক্ষা দিতে কোনো ডর না। পরীক্ষা আমাদের বই না। ছাত্ররা পরীক্ষা দিয়ে কিভাবে নাম্বার তুলতে হয় 10 বছরের অভিজ্ঞতা আমাদের আছে। কারণ কাছ থেকে সেই অভিজ্ঞতার কথা আমরা শুনতে হয় না বা কেউ দিতে হয় না, জানি আমরা। প্রশ্ন হলো এই জায়গাতে আপনারা এখন যে পরীক্ষা নেবেন সেটা বেকারদের জন্য নেন। যদি আমাদেরকে দোষী প্রমাণ করতে পারে তাহলে আমরা পরীক্ষা দিব। আগে দোষী প্রমাণিত হলো না, পরীক্ষার কথা। যাই হোক, রাজ্য সরকারকে আমি বিনম্রভাবে এখন আবার অনুরোধ করি, আপনারা এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং সমাধান করার রাস্তা কিন্তু এখানেই আছে। একটা জায়গাতে উল্লেখ আছে, আমরা যখন কেস করেছিলাম সুপ্রিম কোর্টে এবং গত 5 অগাস্ট সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা বের হয়েছিল সেখানে 10-এর পয়েন্ট 1 এবং বি পয়েন্টে লেখা আছে
পিটিশনারদের চাকরি কিন্তু 127 প্যারা অনুসারে এখনো প্রোটেক্টেড, কিন্তু তার ব্যাখ্যাতে সুপ্রিম কোর্ট বলেছে যে তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা যখন কেস চলছিল ওই পিটিশনাররা তখন কোনো রিভিউ বা কোনো জানার জন্য কোর্টে গিয়েছিল না, তাদের বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে আমি বলতে চাই, ওই হাইকোর্টের আদেশ মূলে যখন পত্রিকায় রিপোর্ট বেরিয়েছিল তখন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে জানা আছে বা জানা থাকার কথা, কিভাবে বের হয়েছিল? আমাদেরকে তো কোনো হয়নি। প্রমাণ যদি দিতে পারে এখানে আমাদেরকে নোটিশ করা হয়েছিল, সেও ধর্ণা মঞ্চ তুলে নিব, আমরা অন্তত আমি তুলে নিব, কিন্তু প্রমাণ দিতে হবে। আমন্ত্রণই করিনি, নিমন্ত্রণ কিভাবে স্বীকার করব? আগে আমন্ত্রণ করুন, যদি নিমন্ত্রণ স্বীকার করবে কি করবে না এটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। অন্তত পক্ষে আমাকে যদি আমন্ত্রণ করতো আমি কিন্তু স্বীকার করতাম। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করব না, আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ এবং অভিনন্দন।